আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে পদার্থের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুই যে থাকতে পারে, যে কোনো পদার্থেরই তা আছে, সেই সম্পর্কে দ্য ব্রগলির সমীকরণ ল্যামডা সমান h/mv, এইটাই আমাদের আলোচনার সূত্রপাতের জায়গা ছিল। এইবার ভরবেগ তার সঙ্গে পদার্থের তরঙ্গ ধর্ম খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। h কনস্ট্যান্ট, তাহলে ল্যামডা ভ্যারিজ অ্যাজ 1/mv, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটা কিনা ভরবেগের সাথে ব্যস্তানুপাতে। দিস ইজ ওয়েভলেন্থ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দি মোমেন্টাম অফ দ্য পার্টিকল। এখন ইলেকট্রনের মাস ভীষণ কম, মোমেন্টামও কম, ভরবেগও কম, তাই তার যথেষ্ট পরিমাণে ওয়েভ নেচার রয়েছে। তরঙ্গ ধর্মটা আমরা উপেক্ষা করতে পারি না। আর উপেক্ষা করতে পারি না এটা কোনো একাডেমিক আলোচনা না, উপেক্ষা করতে পারি না বলে থেমে গেলাম। এবার তুমি একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো রয়েছে, ইলেকট্রন কোনো একটা নির্দিষ্ট কক্ষপথ বরাবর নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে। একটা পার্টিকেলের পক্ষে ইলেকট্রন যদি কেবল কণাধর্মী হতো, ইফ ইট ইজ পার্টিকেল অনলি, তাহলে বিষয়টা ভাবা কিছু অস্বাভাবিক ছিল না। কিন্তু একটা ওয়েভের পক্ষে, একটা তরঙ্গের পক্ষে এরকম কোনো একটা রাস্তা ধরে ঘোরা এটা সম্ভব নয়, কারণ ওয়েভের নেচারটাই হচ্ছে সে একটা অংশ জুড়ে ছড়িয়ে থাকে। ঠিক আছে, তাই একটা ওয়েভ একটা নির্দিষ্ট রাস্তা ধরে নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে, এটা সম্ভব নয় এই কনসেপ্টটা। ধরো তোমাদের একটা সহজ উদাহরণ দিই, স্কোয়ার ফিল্ড। তোমরা বহরমপুর শহরের মাঠটাকে সবাই চেনো, একটা বর্গক্ষেত্রাকার মাঠ, তার চারপাশে রাস্তা আছে, সেই রাস্তা ধরে মানুষজন সকালবেলায় সন্ধ্যেবেলায় হেঁটে বেড়ায়। তো মানুষগুলোর পার্টিকেল নেচার বেশি, সেজন্য তারা রাস্তা ধরেই হেঁটে বেড়ায়, রাস্তার এদিক ওদিক যায় না। কিন্তু মানুষজনের যদি ওয়েভ নেচার হতো, আলোর মতো হতো, আলোর তো যথেষ্ট পরিমাণে ওয়েভ নেচার আছে পার্টিকেল নেচারের পাশাপাশি, তাহলে পরে তাদের পক্ষে ওই একটা রাস্তা ধরে হেঁটে বেড়ানোটা সম্ভব হতো না। যে কথাটা হচ্ছিল সেটা হচ্ছে যে স্কোয়ার ফিল্ডের চারপাশে যে রাস্তা রয়েছে সেখান দিয়ে মানুষজন হাঁটাহাঁটি করে, মাঠটা প্রদক্ষিণ করে, সকাল সন্ধ্যে মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক করে। এটা মানুষের পক্ষে সম্ভব, তার কারণ মানুষের পার্টিকেল নেচার বেশি, মোমেন্টাম অনেক বেশি, তো সেজন্য ল্যামডা কম, তরঙ্গ ধর্ম কম, সেজন্য কণা ধর্মটাই প্রধান। কণার বৈশিষ্ট্য আমি আগেও বলেছি, সে একটা জায়গায় লোকালাইজড। ঠিক আছে, আমি যেখানে পড়াচ্ছি এই সময় খেলার মাঠে খোঁজ করলে আমাকে পাওয়া যাবে না, কিন্তু যদি ওয়েভ হতো, ওয়েভ নেচারের হতো, আমার যদি ওয়েভ নেচার থাকতো, তাহলে এখানেও পড়াচ্ছি, আবার খেলার মাঠেও আমাকে পাওয়া যেতে পারত। কারণ পার্টিকেলের বৈশিষ্ট্য যেমন সেটা লোকালাইজড বা এক জায়গায় সীমাবদ্ধ, ওয়েভের বৈশিষ্ট্য সেরকম, সেটা ছড়িয়ে থাকে, একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকে। তাহলে ইলেকট্রনের যখন ওয়েভ নেচার আছে, এটা যখন ধরা পড়লো এবং সেটা উপেক্ষণীয় নয়, তখনই এই অরবিটের কনসেপ্টে একটা জিজ্ঞাসার চিহ্ন পড়ে গেল। অরবিট মানে তো একটা রাস্তা, যে রাস্তা ধরে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘোরে। তো ইলেকট্রনের যদি ওয়েভ নেচার থাকে, তাহলে সে কি করে একটা রাস্তা ধরে নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে পারে? বাস্তবে সেটা সম্ভবপর নয়। তখন অরবিটের জায়গাটায় অরবিটাল বা কক্ষক বলে একটা শব্দ আনা। অরবিটাল জিনিসটা কি? অরবিটাল হচ্ছে একটা এরিয়া, একটা অঞ্চল, যে অঞ্চল বরাবর ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে পরিব্যাপ্ত থাকে, আমরা বলি। এটা ধরো নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াসের চারপাশে একটা সার্কুলার অরবিট, যে অরবিট ধরে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে।
ইলেকট্রন পার্টিকেল নেচার হলে এটা সহজেই সম্ভব। সেই বৃত্তাকার পথ ধরে নিউক্লিয়াসের চারপাশে ঘুরে আসছে। এবার ইলেকট্রনের ওয়েভ নেচার আছে আমরা জানলাম। তাহলে নিউক্লিয়াসের চারপাশে একটা অঞ্চল, এবার আমরা বলবো এই অঞ্চলে ইলেকট্রন বা ইলেকট্রনের তরঙ্গ নিউক্লিয়াসের চারপাশে পরিব্যাপ্ত থাকে। বোঝা যাচ্ছে? এই যে আমরা সমারফিল্ড সাব অরবিটের ধারণাগুলো দিয়েছিলেন, এসপিডিএফ সাব অরবিট, এগুলো প্রকৃতপক্ষে এক একটা অরবিটাল হিসাবে আমরা কল্পনা করি। ঠিক আছে? অরবিট হচ্ছে একটা রাস্তা, 2 ডাইমেনশনাল কনসেপ্ট। দ্বিমাত্রিক, বোর্ড অ্যাটমকে দ্বিমাত্রিকও ভেবেছিলেন, যে কনসেপ্ট বলছে যে ইলেকট্রন এই রাস্তাটা জুড়ে নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে। আর অরবিটাল হচ্ছে এমন একটা কনসেপ্ট যে কনসেপ্ট আমাদের বলে দিচ্ছে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনটা এই পথ বরাবর ছড়িয়ে আছে। ঠিক আছে? এই যে শুধু এসপিডিএফ কেন, এই যে আমরা বলি পিএক্স, পি এর 3টে ভাগ বলি না, পিএক্স, পিওয়াই, পিজেড, এগুলো এক একটা অরবিটালের অংশ এবং এতে দুটো করে ইলেকট্রন ধরে। তাহলে কক্ষ আর কক্ষক কাকে বলে একটা পরিষ্কার হলো। ইলেকট্রন যদি শুধু পার্টিকেল নেচারের হতো তাহলে কক্ষর কনসেপ্টটাতে গন্ডগোল ছিল না, কিন্তু ইলেকট্রনের পার্টিকেল নেচারের পাশাপাশি ওয়েভ নেচার থাকার জন্য শুধু অরবিটের কনসেপ্ট দিয়ে কিন্তু ইলেকট্রনকে বাঁধা গেল না, তার সঙ্গে নিয়ে আসতে হলো অরবাইটালের কনসেপ্ট। অরবাইটাল মানে কি? এমন একটা অঞ্চল যে অঞ্চল বরাবর ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে পরিব্যাপ্ত অবস্থায় থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে। অরবিটের কনসেপ্ট মানে 2 ডাইমেনশনাল, দ্বিমাত্রিক কনসেপ্ট। অরবিটালের কনসেপ্ট মানে হচ্ছে ত্রিমাত্রিক কনসেপ্ট, 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট। একটা অরবিটে কতগুলো ইলেকট্রন ধরে? বোরের তত্ত্ব অনুযায়ী দেখেছি আমরা 2n², তাই না? 1 নম্বর কক্ষপথে কটা ইলেকট্রন ধরে? n এর মান 1 বসিয়ে দাও, তাহলে ফার্স্ট অরবিটে 2টো ইলেকট্রন। সিমিলারলি সেকেন্ড অরবিট যখন হিসাব করবে n এর মান 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। পরিষ্কার? 2n² এর কনসেপ্ট, কিন্তু অরবিটালে এরকম 2n² কনসেপ্ট থাকে না, কারণ এগুলো সবই তো একটা অরবিটালের অংশ। আমরা বলি একটা অরবিটালে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন ধরে। তোমরা দেখেছো পিএক্স এ 2টো ধরে, পিওয়াই এ 2টো ধরে, পিজেড এ 2টো ধরে। 2 এর বেশি ধরলেই পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালের বাইরে চলে যাবে। এই হচ্ছে অরবিট এবং অরবিটালের কনসেপ্ট। তোমরা এটা দেখবে ভালো করে এবং এর পার্থক্যটা দেখে রাখবে ভালো করে, ডিফারেন্স বিটুইন অরবিট অ্যান্ড অরবিটাল। এখন আধুনিক কালে পরমাণুর গঠনের যে ব্যাখ্যা দেওয়া হয় সেটা যথেষ্ট জটিল। এই সোমারফিল্ডের তত্ত্ব থেকে, আলোচনা থেকে তোমরা দেখতে পেয়েছো যে যখনই কক্ষপথের ধারণাটা বৃত্ত ছাড়িয়ে উপবৃত্তের পথে এলো তখনই জটিলতা ধীরে ধীরে অনেকখানি বেড়ে গেল। পরবর্তীতে যে কোয়ান্টাম মেকানিক্স, ক্লাসিক্যাল মেকানিক্সের উল্টো দিকে যে কোয়ান্টাম মেকানিক্স বলে যে তত্ত্ব এসেছে তার সাহায্যে অ্যাটমের গঠনকে ব্যাখ্যা করা শুরু হয়েছে, তখন সেটা বেশ উঁচু মার্গের ম্যাথমেটিক্সের দ্বারস্থ হয়েছে। ক্যালকুলাসের একটা ভালো ধারণা না থাকলে কোয়ান্টাম মেকানিক্স বোঝাটা খুব শক্ত। আমি বলে দিতে পারি, তোমাদের মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, কোনো কাজেও আসে না, পরীক্ষায় কোশ্চেনও আসে না খুব একটা। যে শ্রয়ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন লেখো, এর প্রত্যেকটা পদের কি ক্ল্যারিফিকেশন, ব্যাখ্যা কি, সেগুলো ব্যাখ্যা করো। d2 psi dx2 প্লাস d2 psi dy2 এর যে ডাবল ডেরিভেটিভের কনসেপ্ট, এসব তো তোমরা এখনো শেখোইনি। তাহলে আমি যদি আমার পাণ্ডিত্য ফলিয়ে তোমাদেরকে বলতে যাই সে তোমাদের এখন কোনো কাজে আসবে না। আমি এই জায়গা থেকে কয়েকটা প্রয়োজনীয় অংশ তোমাদেরকে বলছি। তার আগে একটু বলে নিই। দেখো, বোরের তত্ত্বে বোর বলেছিলেন ইলেকট্রনগুলো স্টেশনারি অরবিট ধরে নিউক্লিয়াসের চারপাশে ঘোরে এবং ঘোরার সময় তাদের কৌণিক ভরবেগের মান h/2π, এই সংখ্যাটা সরল গুণিতক হয়। mvr = n × h/2π হয়। ঠিক আছে?
এরপর সাব অরবিটের কনসেপ্ট এলো। তাহলে একটা ইলেকট্রন কোনো একটা অরবিটে আছে মানেই সে কোনো না কোনো সাব অরবিটের সাথে যুক্ত রয়েছে। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের কনসেপ্ট এলো। তো সেক্ষেত্রে যখন সাব অরবিটে ইলেকট্রনগুলো ঘোরে তখন তার কৌণিক ভরবেগ √L into L plus 1 into h/2 পাই এর সরল গুণিত হয়। হ্যাঁ, অ্যাঙ্গুলার মোমেন্টাম কার সাথে ইন্টিগ্রাল মাল্টিপল হয়? √L into L plus 1 into h/2 পাই। যেমন ধরো বলছে একটা ইলেকট্রন 3D উপকক্ষপথে আছে, তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কার সাথে সমানুপাতি হবে? ডি সাব অরবিট মানে এল এর মান 2। এই ফর্মুলায় বসিয়ে দাও, √L into L plus 1 into h/2 পাই। এই কনসেপ্ট থেকে আসছে √2 into 2 plus 1 into h/2 পাই, 1√6 h/2 পাই। এইখান থেকে এরকম ছোট ছোট অঙ্ক করতে হবে। বা ইলেকট্রনের যে ঘূর্ণন হয় নিজের অক্ষের চারপাশে যে ইলেকট্রন ঘোরে, সেই ঘূর্ণনেরও তো একটা মোমেন্টাম, সেটাও তো একটা সার্কুলার মোশনের মতো। তো সেখানেও অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে √S into S plus 1 into h/2 পাই। এটা কিসের জন্য? ইট ইজ ফর রোটেশন অ্যারাউন্ড ইটস অ্যাক্সিস, ফর রোটেশন অফ ইলেকট্রন, for rotation of electron, for rotation of electron around its axis. আর এই ভ্যালুটা কি হলো? √L into L plus 1 into h/2 পাই। এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন when it belongs to a definite suborbit। কোন একটা সাব অরবিটে রয়েছে, সাব অরবিটে থাকা অবস্থায় সে নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে। অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার মান দিয়ে তার অ্যাঙ্গুলার মোমেন্টামকে রিপ্রেজেন্ট করা হয়। পদার্থে যে ম্যাগনেটিক প্রপার্টি, চৌম্বক ধর্ম, সেটার উদ্ভব কোথা থেকে জানো? এই যে কিছু পদার্থ আছে যারা চুম্বক দিয়ে আকৃষ্ট হয়, হ্যাঁ, যাদের কাউকে কাউকে আবার চুম্বকে পরিণত করা যায়। আবার কি there are some substance যারা কিনা which are not attracted by magnet। এবার ম্যাগনেট দ্বারা আকৃষ্ট হবে কারা? যাদের নিজস্ব কিছু চুম্বক ধর্ম থাকবে। চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করে, বিপরীত মেরুর মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, তাই না? তার মানে ফোর্স অফ অ্যাট্রাকশন থাকতে গেলে দুটোর মধ্যেই কিছু না কিছু ম্যাগনেটিক প্রপার্টি থাকতে হবে। এবং পদার্থের মধ্যে যারা ধরো চুম্বক দিয়ে আকৃষ্ট হয়, তাহলে তার নিজস্ব কিছু ম্যাগনেটিক প্রপার্টি থাকে। এই ম্যাগনেটিক প্রপার্টিটা আসছে কোথা থেকে? কিসের ভিত্তিতে এই ম্যাগনেটিক প্রপার্টিটা আসছে? এই ম্যাগনেটিক প্রপার্টিটা আসছে ইলেকট্রন থেকে। কোনো পদার্থের মধ্যে যদি বিজোড় ইলেকট্রন থাকে, কোনো পদার্থের ইলেকট্রন বিন্যাসে তার পরমাণুতে যদি আনপেয়ার ইলেকট্রন থাকে, তাহলে অবভিয়াসলি তার ম্যাগনেটিক প্রপার্টি থাকবে। আর যদি বিজোড় ইলেকট্রন না থাকে, সব ইলেকট্রনগুলোই যদি পেয়ার ইলেকট্রন হয়, তাহলে ন্যাচারালি তার কোনো ম্যাগনেটিক প্রপার্টি থাকবে না, সে ম্যাগনেট দ্বারা অ্যাট্রাক্টেডও হবে না। নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন যত বেশি হবে, সে তত বেশি ম্যাগনেটিক প্রপার্টি শো করবে, তার ম্যাগনেটিক মোমেন্ট তত বেশি হবে, চৌম্বক ভ্রামক তত বেশি হবে। ম্যাগনেটিক মোমেন্ট বার করার একটা ফর্মুলা তোমাদের দেখিয়ে দিই, এটা অনেক ক্ষেত্রেই কাজে লাগবে। ম্যাগনেটিক মোমেন্ট সমান হচ্ছে √L
n ইন্টু n প্লাস টু, যেখানে n হচ্ছে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন। এই যে ধরো নাইট্রোজেনের বিন্যাস যদি আমরা করি 1s2 2s2 2px1 2py1 2pz1, তাই না? নাইট্রোজেন অ্যাটমের কথা যদি ভাবি, মলিকুল নয়, অ্যাটমের কথা যদি ভাবি, তাহলে 3টে আনপেয়ার ইলেকট্রন আছে। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট কি হবে? √3 ইন্টু 3 প্লাস 2, 3 আর 2 5, 3 5 15, √250। বা ধরো ক্রোমিয়াম অ্যাটম, তার বিন্যাস কি? 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। তাহলে কতগুলো আম্পেয়ার ইলেকট্রন? এখানে 6টা। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট সমান হচ্ছে √6 ইন্টু 6 প্লাস 2, 6 2 8, 6 8 48, 48। ঠিক আছে? এরকম করে ম্যাগনেটিক মোমেন্ট বার করতে দেয়। কম্পিটিটিভ পরীক্ষাতেও আসতে পারে, এমনি পরীক্ষাতেও আসতে পারে। এইগুলো আমি একটু বিচ্ছিন্নভাবে তথ্যগুলো দিচ্ছি তোমাদের। কোশ্চেন যে জায়গা থেকে আসে সেই জায়গাগুলো খালি উল্লেখ করছি, কারণ কোয়ান্টাম মেকানিক্স পড়িয়ে কোনো লাভ নেই এই মুহূর্তে। তোমাদের সেটা নেওয়ার মতো জায়গাও তৈরি হয়। আর উঁচু ক্লাসে ওঠো, হ্যাঁ, ক্যালকুলাস ভালো করে শেখো, তারপর আমরা কোয়ান্টাম মেকানিক্যাল তত্ত্ব যদি সময় পাই নিশ্চয়ই 12 ক্লাসে কম্পিটিটিভ পরীক্ষার জন্য আলোচনা করবো। কিন্তু আজ এই মুহূর্তে তোমার কাছে ক্যালকুলাসের কোনো ধারণা নেই, করাটা সময় ক্ষেপ হবে। এখানে দুটো শব্দ আরো পরিচয় করিয়ে দিই। একটা হচ্ছে নোড হচ্ছে একটা রিজিয়ন যেখানে ইলেকট্রন ডেনসিটি হচ্ছে 0। নোড জিনিসটাকে একটা অঞ্চল, যে অঞ্চলে ইলেকট্রন ডেনসিটি 0, ইট ইজ এ রিজিয়ন হোয়ার ইলেকট্রন ডেনসিটি ইজ 0। নোড কার হয়? বিভিন্ন অরবিটালের নোড হয়। s অরবিটালের নোড, p অরবিটালের নোড, d অরবিটালের নোড। হ্যাঁ, বিভিন্ন কক্ষপথে ধরো s অরবিটাল তো 1s হতে পারে, 2s হতে পারে, 3s হতে পারে, p অরবিটালটা 2p হতে পারে, 3p হতে পারে, 4p হতে পারে। তাহলে ওই p অরবিটালের নোড একটা হবে, s অরবিটালের নোড একটা হবে। ঠিক আছে? এইবার তোমরা দেখেছো সোমারফিল্ড যখন উপবৃত্তাকার কক্ষপথের কথা বললেন, আচ্ছা এখানে একটা শব্দ বলে দিই, নোডাল প্লেন। নোডাল প্লেন হচ্ছে একটা ইমাজিনারি প্লেন। নোডও একটা ইমাজিনারি অঞ্চল। নোডাল প্লেন ইজ অ্যান ইমাজিনারি প্লেন। যে ইমাজিনারি প্লেনে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই। দেয়ার ইজ নো পসিবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন। নোডাল প্লেন ইজ সাচ এ প্লেন where there is no possibility of finding an electron. একটা উদাহরণ দিই, ধরো p অরবিটাল, তোমরা জানো কিভাবে তৈরি। এই বরাবর এক্স ওয়াই এবং জেড যে পয়েন্টটায় মিট করছে, ধরো এই যে পয়েন্টটায় মিট করছে, না আমি আর একটা আনছি না, এই বরাবর এই পয়েন্টে তো ইলেকট্রন পাওয়া যায় না। ইলেকট্রন কোথায় থাকে? এই জায়গাতে, এই জায়গাতে ইলেকট্রন ওয়েভ বলে ছড়িয়ে থাকে। এখানেও পার্টিকেল নেচার হলে একসঙ্গে দুটো জায়গায় কি করে থাকে, কিন্তু এই পয়েন্টটাই তোমার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য। এটাকে নোডাল পয়েন্ট বলতে পারো। এই পয়েন্ট দিয়ে তুমি যদি কোনো প্লেন আঁকতে পারো তাহলে সেটাকে নোডাল প্লেন বলতে পারো। এবার সোমারফিল্ড যখন ইলিপ্টিক্যাল অরবিটের কনসেপ্ট আনলেন,
তখন দুটো ফ্যাক্টর চলে এসেছিল। আমরা খুব সংক্ষেপে হলেও একটু একটু করে কথাগুলো বলেছিলাম। একটা রেডিয়াস নিউক্লিয়াসের কাছে আসবে, ইলেকট্রনটা আবার নিউক্লিয়াস থেকে দূরে সরে যাবে, সুতরাং রেডিয়াসের বাড়া কম হবে আর অ্যাঙ্গেলের চেঞ্জ হবে। বোরের সার্কুলার অরবিটে এত কিছু জটিলতা ছিল না। সেখানে কি ছিল? সেখানে কেবলমাত্র অ্যাঙ্গেলটাই চেঞ্জ হতো, কিন্তু সোমারফিল্ডের ক্ষেত্রে রেডিয়াস এবং অ্যাঙ্গেল দুটোই চেঞ্জ হবে। ফলে এই যে নোডের ব্যাপারটা, দুরকম নোড আমরা বলি, একটা হচ্ছে রেডিয়াল নোড আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড। ফর্মুলাটা মনে রাখবে, বেশি থেকে কি এলো অত কিছু পড়ার চেষ্টাই করবে না। অনেক কিছু পড়ার আছে এমনি, যেগুলো তোমরা বুঝতে পারবে, সেখানেই অনেক পড়ার আছে। এই জিনিসগুলো অযথা ভার বাড়ানোটা আমার পরামর্শ বলে না। আমি তোমাকে যেটুকু ফর্মুলা যেটুকু শিখিয়ে দিচ্ছি সেভাবে এগোলে তুমি উত্তর করে বেরিয়ে আসতে পারবে। রেডিয়াল নোড হচ্ছে n মাইনাস l মাইনাস 1। n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, l হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। এখন যদি বললো 3D অরবিটালে রেডিয়াল নোড কত, 3D রেডিয়াল নোড হচ্ছে n এর মান হচ্ছে 3, l এর মান হচ্ছে 2, তাহলে 3 মাইনাস 2 মাইনাস 1, তাহলে 0। 4D রেডিয়াল নোড কত হবে? 4D এর ক্ষেত্রে দেখো 4 মাইনাস 2 মাইনাস 1, তার মানে 1। বুঝতে পেরেছো? 3P রেডিয়াল নোড কত হবে? 3 মাইনাস 1 মাইনাস 1, তার মানে 1। এই ফর্মুলাটা মনে রাখবে, রেডিয়াল নোড হচ্ছে n মাইনাস l মাইনাস 1, আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড। অ্যাঙ্গুলার নোড হচ্ছে সিম্পল l। যদি বলে 3p অরবিটালের অ্যাঙ্গুলার নোড কত, what is the angular node of 3p orbital? এবং 3p অরবিটাল p হচ্ছে সাব অরবিটাল, p এর মানে হচ্ছে l এর মান হচ্ছে 1, p means l equal to 1, তাহলে অ্যাঙ্গুলার নোড হচ্ছে 1। এর অ্যাঙ্গুলার নোড হচ্ছে গিয়ে 1। পরিষ্কার? তাহলে টোটাল নোড মানে হচ্ছে রেডিয়াল নোড প্লাস অ্যাঙ্গুলার নোড। টোটাল নোড সমান হচ্ছে রেডিয়াল নোড প্লাস অ্যাঙ্গুলার নোড। রেডিয়াল নোড কত? n মাইনাস l মাইনাস 1 প্লাস l, তাহলে lটা কেটে যাবে, পড়ে থাকবে n মাইনাস 1। এইগুলো সব বের করতে দেয়। এটা রেডিয়াল নোড কতবার করো, এর টোটাল নোড কতবার করো। তো তোমরা অঙ্কটা আমার একটু কম কষানো হলো, পরে তোমাদের পড়তে দেবো গ্রুপে আমি অঙ্ক। তোমরা বাকি থিওরি অংশটা পড়বে, বই থেকে দেখে নিয়ে পড়বে। হ্যাঁ, আমি কিছুটা শেষের দিকে একদম সাজেস্টিভ ওয়েতে পড়ালাম, সেটার কারণ আছে। কারণ মূলটা পড়াতে গেলে সময় লাগতো, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে তোমাদের কোনো কাজে আসতো না, অকারণে একটা ভারাক্রান্ত জিনিস চাপিয়ে দেওয়া হতো যেটা তোমরা বুঝতে পারতে না এবং এখান থেকে প্রশ্নও আসে না।
যেটুকু ফর্মুলার মতো করে পড়ানো হলো একদম বিচ্ছিন্নভাবে, নোডাল প্লেন, নোড, রেডিয়াল নোড, অ্যাঙ্গুলার নোড, টোটাল নোড, ম্যাগনেটিক মোমেন্ট, হ্যাঁ, এই জিনিসগুলো একটু ফর্মুলাটা মনে রেখো। এখান থেকে যা কোশ্চেন আসে সেটা একদম ফর্মুলা ভিত্তিক। তো আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচার এই চ্যাপ্টারটা ইতি টানছি। আমরা পরের ক্লাস থেকে পিরিয়ডিক টেবিল শুরু করব। তোমরা ইলেকট্রন বিন্যাস ভালো করে প্র্যাকটিস করবে। ইলেকট্রন বিন্যাস ভালো করে করতে পারলে পিরিয়ডিক টেবিল পড়াটা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।